নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। যারা এই মুহূর্তে আমার টেলিভিশনের সেটের সামনে রয়েছেন, যারা এই মুহূর্তে আমাদের এই সময় অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন যে দেশ তথা রাজ্যের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করি। এটা ঠিক যে এটা পলিটিক্যাল ডিবেটের প্রাইম টাইম আওয়ার। প্রাইম আওয়ারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই রাজনীতির থেকে মানুষকে। যেখানে মানুষের কথা, সেই টপিক সবসময় উঠে আসে এই সময়ের এই প্রাইম আওয়ারে। আজকে আমরা প্রথম ধাপে যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখবেন কোনো সংবাদ মাধ্যমে বা সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে না এই কথা। কিন্তু আমরা যখন টপিক ঠিক করতে বসি, আমরা প্রায়োরিটি দিই মানুষের কথাকে, মানুষের সমস্যাকে। আমরা আজকে যখন টপিক ঠিক করতে বসলাম, তখন দেখলাম যে এই মুহূর্তে দেশ এক ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। না, এই সমস্যাটা গতকাল বা আজকের সমস্যা নয়, বিগত ৮ মাস ধরে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন, তারপর লাগাতার প্রতি বছর একটু হলেও, দশমিকের নিরিখে হলেও দেশে বেড়েছে বেকারত্বের সংখ্যা। এবং বেকারত্বের সংখ্যা যদি বেড়েছে বলি, তাহলে তার বিভিন্ন নিরিখ রয়েছে। অর্থাৎ কত মানুষ কাজ চাইছেন, কত মানুষ কোন বয়সের মধ্যে কাজ চাইছেন, তাদের হাতে কত শতাংশ কাজ গিয়ে পৌঁছচ্ছে, এই সব কিছু হিসেব পর্যালোচনা করে আমরা দেখেছি যে 2014 সালের পর থেকে সবচেয়ে বেশি বেকারত্বের হার ছিল 2020 সালে, এবং সেই হারকেও ছাপিয়ে গিয়েছে করোনা পরবর্তীকালে 2020কেও ছাপিয়ে গিয়েছে 2024-এর জুন জুলাই মাস। চাঞ্চল্যকর তথ্য বলছে যে বিগত 8 মাসে হাইয়েস্ট রেকর্ডে গিয়ে পৌঁছেছে এই বেকারত্বের হার। আমরা যে কথাগুলো বলছি বা ডেটাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, চলুন আরো বিশ্লেষণ আকারে আপনাদের কাছে একটি প্রতিবেদন নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এই তিনটি ছবি বলে দিচ্ছে দেশে কর্মসংস্থানের কি হাল। একটি ছবি বাণিজ্য নগরী মুম্বাই বিমানবন্দরে। 600 লোডার পদে নিয়োগের জন্য জমা পড়ল 25,000-এরও বেশি আবেদন। পরীক্ষার্থীর ভিড় সামলাতে গিয়ে কার্যতই পদপিষ্ট হওয়ার জোগাড়। হিমশিম খেতে হলো বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ এবং এয়ার ইন্ডিয়া কর্মীদের। উল্লেখ্য, এয়ারপোর্ট লোডারদের বেতন 20 থেকে 25,000 টাকা হয়। দ্বিতীয় ছবিটি মোদির গুজরাটের ভারুচে। 10টি শূন্য পদের জন্য হাজির 1800 জন। অপেক্ষারত প্রার্থীদের মধ্যে ধাক্কাধাক্কিতে র্যাম্পের রেলিং ভেঙে পড়ে। আর আরেকটি ছবি কলকাতার ধর্মতলার। সেখানে চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চের ছবি সর্বত্র। অথচ সেই মুম্বাইয়ে দাঁড়িয়েই চলতি মাসে আরবিআই এর তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত 3 থেকে 4 বছরে দেশে 8 কোটি নতুন চাকরি হয়েছে। बीते 4-5 साल के दौरान कोरोना जैसे महासंकट के बावजूद भारत में रिकॉर्ड रोजगार बने हैं। हाल में आरबीआई ने रोजगार पर एक विस्तृत रिपोर्ट जारी की है। इस रिपोर्ट के अनुसार बीते 3-4 सालों में देश में लगभग 8 करोड़ नए रोजगार मिले हैं। झूठे नैरेटिव गढ़ने वालों की बोलती बंद कर दी है। কিন্তু সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই দেশের বেকারত্বের হার নিয়ে যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। দেশের কর্মক্ষম মানুষ যারা বেকার এবং যারা হন্যে হয়ে চাকরি খুঁজছেন, তাদের নিয়েই বেকারত্বের হার নির্ণয় করা হয়। দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 9.2%। মে মাসে দেশের বেকারত্বের হার ছিল 7%। এক ধাক্কায় 2%-এরও বেশি বেকারত্বের হার বেড়েছে জুন মাসে। গত 8 মাসে দেশের সর্বোচ্চ বেকারত্বের হার। 2023 সালে এই জুন মাসেই বেকারত্বের হার ছিল 8.5%। তবে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো গ্রামীণ বেকারত্বের হার। মে মাসে গ্রামীণ বেকারত্বের হার ছিল 6.3%। জুন মাসে গ্রামীণ বেকারত্বের হার দাঁড়ায় 9.3%। 2023 সালে জুন মাসে গ্রামীণ বেকারত্বের হার ছিল 8.8%। ভারতে লেবার পার্টিসিপেশন রেট বা এলপিআর বেশি হলেও বেকারত্ব বেড়েই চলেছে। অর্থাৎ চাকরির জন্য নাগরিকরা মুখিয়ে থাকলেও সেই তুলনায় কর্মসংস্থান নেই।
তথ্য বলছে মোদির জামানায় লাফিয়ে বেড়েছে বেকারত্ব। 20 থেকে 24 বছর বয়সীদের মধ্যে চাকরি না পাওয়ার হার প্রায় 45%। 2014 সালে হার ছিল 5.44%। 2020 সালে অর্থাৎ করোনাকালে সেই হার দাঁড়ায় 8%। 2024 সালে হার দাঁড়িয়েছে 9.2%। এবার জানুয়ারি 2024-এর নিরিখে দেশের মধ্যে বিরোধী এবং বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের বেকারত্বের হারে নজর রাখা যাক। সর্বোচ্চ 10% আশেপাশে গোয়া, কেরল, হরিয়ানা, পাঞ্জাব। 5% আশেপাশে রাজস্থান, তেলেঙ্গানা, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র। 2.5% থেকে কম উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, অসম, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকের আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত, স্বাগত। রয়েছেন সুদীপ্ত গুহ, বিজেপি মুখপাত্র। সুদীপ্ত, আপনাকে স্বাগত। সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। সন্দীপা, স্বাগত। এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আজিজুল বিশ্বাস। আজিজুল দা, আপনাকেও স্বাগত। আমি প্রথমেই আজকে চলে আসতে চাইবো, সুদীপ্ত গুহ আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুদীপ্তদার কাছে আসতে চাইবো। সুদীপ্তদা, আমি যে তথ্য দেখালাম সেই তথ্যে যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করছেন 13ই জুলাই 2024 তিনি মুম্বইতে একটি বৈঠকে তিনি দাবি করছেন একটি সরকারি অনুষ্ঠানের শেষে যে 8 কোটি চাকরি হয়েছে 3-4 বছরে। তিনি এটা কিসের প্রেক্ষিতে বলছেন? তিনি বলছেন আরবিআই এর তথ্য তুলে ধরে। আর আমরা যে তথ্য তুলে ধরে দর্শকদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, CMIE, তার তথ্য। সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে দেশে বেকারত্বের হার 9.2%, মানে মোদির জমানায় হাইয়েস্ট। মিলছে না তথ্য। CMEI যারা সার্ভে করে, এদের সার্ভে অ্যাবসলিউটলি রং। কেন আমি বলছি? নইলে পশ্চিমবঙ্গে 2% বেকার, এটা কেউ বিশ্বাস করবে না। পশ্চিমবঙ্গে যেখানে নাকি চাকরি নেই, পশ্চিমবঙ্গে যদি 98% বেকার বলেন তাহলে ঠিক আছে। আমি আপনাকে পশ্চিমবঙ্গের সেরা 4টে ইনস্টিটিউট বলছি, সেরা 4টে ইনস্টিটিউট। IIT খড়গপুর, IIM কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি এবং শিবপুর বিই কলেজ। এই 4টে ইনস্টিটিউটের ক্যাম্পাস ইন্টারভিউতে 1% চাকরি কলকাতায় পায় না। আপনি এখানে যে কটা ডিপ্লোমা কলেজ আছে তার 1% লোক কলকাতায় চাকরি পায় না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। সুরেন্দ্রনাথ বঙ্গবাসী, এদের তো 100% বেকার। সেখানে বলছে 98% লোক পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে গেছে। CMEI এর যে ডেটা, এবং আমি ওদের ফোন করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কিভাবে বের করেন যে কত পার্সেন্ট বেকার, কত পার্সেন্ট। ওরা ধরুন কেউ 100 দিনের কাজ করে, বা ধরুন সরকারি দপ্তরে কেউ 5,000 টাকার ধরুন দপ্তরির কাজ করে, সেটাকে ওরা চাকরি হিসাবে ধরে। এবার নাম্বার 2 হচ্ছে এখান থেকে ধরুন 50 লাখ লোক পরিযায়ী হয়ে চলে গেছে, সেটাকে ওরা ধরছে যে পশ্চিমবঙ্গে সব লোক ওরা চাকরি পেয়ে গেছে। ঘটনা হচ্ছে CMEI যে তথ্য নেয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা বেকারত্ব মাপার তথ্য আদৌ না। RBI যারা নাকি বলছে 4.6 crore লোক শুধুমাত্র গত বছর চাকরি পেয়েছে, তারা এটা বের করছে EPFO তে কত লোক রেজিস্টার করছে, এছাড়া কত লোক ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, কত লোক, মানে তাদের তো রিপোর্ট আছে বিভিন্ন ব্যাংক এটসেট্রা, সেখান থেকে তারা এই রিপোর্ট দিয়েছে। এবং ঘটনা হলো এই 4.6 crore লোক কিভাবে চাকরি পেল। ঘটনা হচ্ছে যে 2014 আগে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং এ অলমোস্ট আমরা কিছু করতাম না। আমরা মোটামুটি সবকিছু চায়না বা রাশিয়া থেকে আমরা ইম্পোর্ট করতাম, বা ফ্রান্স, ইউরোপ, US থেকে। গত 10 বছরে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, প্রথমত গত 2 বছর আপনি দেখেছেন ইনফ্রাস্ট্রাকচারে আমাদের খরচ 33% করে বেড়ে আজকে 10 লাখ ক্রোর্স হয়েছে। এছাড়া স্পেস, ডিফেন্স, ফার্মেসি এবং ইলেকট্রনিক্স, স্পেসিফিক্যালি সেমিকন্ডাক্টর, হোয়াইট গুডস, প্রত্যেকটা সেক্টরে, ইলেকট্রিক্যাল অ্যাপার্টমেন্ট, কেমিক্যাল, ব্যাটারি, মানে আপনি বলছেন মেক ইন ইন্ডিয়ার কথা। প্রত্যেকটা সেক্টরেই হিউজ গ্রোথ হয়েছে। এবং আপনাকে খুব বেশি দূর যেতে হবে না, আপনি যে কোনো দিন সন্ধ্যাবেলা শিয়ালদা বা হাওড়া স্টেশনে গিয়ে যে কোনো দিন, মানে বছরের যে কোনো দিন, যারা নাকি নন এসি থিয়েটারে বা এসি নন এসি কামরায় যাচ্ছে, তাদের জিজ্ঞেস করুন আপনারা কোথায় যাচ্ছেন। লাখ লাখ লোক যাচ্ছে অন্য স্টেটে কাজ করতে, আর সেই লোকগুলোকে পশ্চিমবঙ্গে চাকরিতে গিয়ে CMEI দেখাচ্ছে আপনি বলছেন 98% লোক চাকরি করছে পশ্চিমবঙ্গে। 3-4 বছরে 8 কোটি চাকরি হয়েছে। এর মধ্যে কত চাকরি আপনারা সরকারিতে দিয়েছেন?
সরকারি কত সরকারি হয় নাকি মশাই? পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট লোক সরকারি চাকরি করে? পশ্চিমবঙ্গে 0.5% লোক সরকারি চাকরি করে। সরকারি চাকরি কিন্তু প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে না। বছরে 2 কোটি করে চাকরি দেবেন। এই দেখুন, এই একটা আপনারা মিস ইন্টারপ্রেট, উনি বলেছেন 2 কোটি করে সরকারি চাকরি দেবো, একবারও বলেননি। ওনার ওই ওটা রেকর্ডটা দেখান। উনি বলেছেন 2 কোটি করে জব জেনারেট করা হবে। এর মধ্যে জব বলতে সবকিছু আছে, ধরুন মানে আপনি শুধু চাকরি নয়, আপনি বলছেন কর্মসংস্থান। কর্মসংস্থান সেটা বেশ। হয়েছে। আমি প্রদীপ্তর সেটা কাছে হয়েছে। জিজ্ঞাসা করি, প্রদীপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই বলতে শোনা যায় যে দেশে 40% বেকারি বেড়েছে, রাজ্যে 40% বেকারি কমেছে, কিন্তু আমরা ধর্মতলা ঘুরলেই দেখতে পাই যে রাজ্যের এই মুহূর্তে পরিসংখ্যান কি বা কত শতাংশ চাকরি হয়েছে। গুচ্ছ গুচ্ছ ধর্ণামঞ্চ, চারিদিকে মানুষের হাহাকার, চাকরি নেই, কিচ্ছু নেই, যেটা একটু আগে সুদীপ্তদা বলছিল। কিন্তু আপনারা সিএমইআই এর রিপোর্ট অনুযায়ী বাংলা হচ্ছে দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টিতে সেকেন্ড, ফার্স্ট হচ্ছে মহারাষ্ট্র, সেকেন্ড হচ্ছে বলছে পশ্চিমবঙ্গ, এবং সেটা কেন্দ্রীয় রিপোর্ট বলছে, রাজ্যের কোনো রিপোর্ট নয়। দাদা এই কি একই সঙ্গে যোগ করব দাদা, মানে সুদীপ্তদা খুব ভালো তথ্য দিলেন, সেই তথ্যগুলো সবাইকে একটু যাচাই করে দেখতে বলবো। যে ভারত সরকারের তরফ থেকে একটি বিশেষ গবেষণা গ্রান্ট দেওয়া হয়েছিল এবং ইকোনমিক যে উইং আছে সেখান থেকে ফিনান্স ডিপার্টমেন্টের মাধ্যমে, ফিনান্স মিনিস্ট্রির মাধ্যমে একটা তথ্য বেরিয়েছে, ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান অ্যাক্টের যে সমস্যা ছিল তার প্রেক্ষিতে ইন্টারস্টেট মাইগ্রেন্টের সংখ্যা বেরিয়েছিল। সেখানে দাদাকে দেখতে বলবো যে পশ্চিমবঙ্গ রিসিভিং এন্ডে এখন 4th আছে। এটা ভারত সরকারের ডেটা, একটু মিস ইন্টারপ্রিটেশন দাদার তরফ থেকে হয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সেন্ডিং এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যেহেতু সব থেকে বড় একটা রাজ্য অন্য রাজ্যের, মানে উত্তরপ্রদেশের পরেই, স্বাভাবিকভাবেই সেন্ডিং এ পশ্চিমবঙ্গ 5th। তাহলে হিসাব করে দেখো, জনসংখ্যার নিরিখে 2nd, সেন্ডিং এর নিরিখে 5th, তাহলে দাদার তথ্যটা মিলিয়ে দেখতে হবে। কিন্তু দাদা এটা ভুলে গেল যে ভারত থেকে সব থেকে বেশি মাইগ্রেন্ট বিদেশে যায়। ভারত থেকে সব থেকে, পুরো বিশ্বের মধ্যে সব থেকে বেশি মাইগ্রেন্ট যদি কোথাও থেকে যায় সেটা হচ্ছে ভারত থেকে। এটা আমার তথ্য নয়, ভারত সরকারও জানে, ILO জানে, IMO জানে। ফলে এগুলো যাদের জানা তারা জানবে, মাইগ্রেশন ডেটা নিয়ে যারা কথা বলে। এটা আমার কথা বলার কথা নয়। আমি দুটো তথ্য দেবো। যখন একটা সরকারি রোজগার মঞ্চ করেছিল, মনে পড়ছে তোমাদের 22 সালে মোদিজি, সেখানে ফলাও করে বলেছিল যে কত লক্ষ চাকরি দিচ্ছি, কত হাজার চাকরি দিচ্ছি, 79,000 না কত হাজার চাকরি দিচ্ছি। সেই সময় বলেছিল 2023-এর ডিসেম্বর মধ্যে 10 লক্ষ চাকরি দেবো। আমার কথা না, কেউ বিশ্বাস করবেন না। ওই রোজগার মেলা যোজনা যেটা তৈরি করেছিল সেখানে বলেছিল 10 লক্ষ চাকরি 2023-এর মধ্যে সরকারি চাকরি দেবে। আমি 1 কোটি 2 কোটি কোথাও যাচ্ছি না, ওইটা দেখো 10 লক্ষ চাকরি 2023-এর মধ্যে দেবো। সেই তথ্যটা আমি বলবো প্রকাশ করতে। 10,000 চাকরি তারপরে হয়নি, ওই 23-এর মধ্যে 10,000 হয়নি। বিজেপি এমন মিথ্যেবাদী একটা দল, প্রধানমন্ত্রী মঞ্চ করে মিথ্যে কথা বলেন, সরকারি মঞ্চ করে মিথ্যে কথা বলেন। নেক্সট কথা যেটা বলি, যে প্রধানমন্ত্রী দুটো বড় বড় বেসরকারি জায়গাকে ইন্টারভিউ দিচ্ছেন। একটা একটা ফেব্রুয়ারি 2022, একটা এপ্রিল 2022, বড় করে ফলাও করে। প্রথমটায় বলছেন আমরা ইতিমধ্যে 2 লক্ষ করে চাকরি প্রত্যেক বছর দিয়ে দিয়েছি, পরেরটায় আবার বলছে যে আমরা 8 কোটি চাকরি দিয়ে দিয়েছি। এই যে মিথ্যের ফেলাসি, যে কেউ তথ্যটা দেখে নিতে পারে, আমার কথা কেউ বিশ্বাস করবে না। মোদির কথায় বিশ্বাস করুন যদি হয়, তাহলে মোদি এই কথাগুলো বলেছেন। দেখো এই মুহূর্তে ফোর্বসের একটা রিপোর্ট আমার কাছে আছে, সেখানে বলছে যে 37% ইউথের মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটি ডিক্লাইন করেছে। 37% ইউথের মধ্যে, 37% ইউথ ভারতে ইকোনমিক্যালি ডিক্লাইন হয়েছে, তারা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে নেই। জুনের এমপ্লয়মেন্ট তুমি বলে দিয়েছো। এবার ওরা ইপিএফও নিয়ে খুব বড়াই করে, ইপিএফও নিয়ে। তাহলে সেই ইপিএফওর ডাটাতে পশ্চিমবঙ্গ সেকেন্ড, বলুক ইপিএফওর ডাটাতে পশ্চিমবঙ্গ সেকেন্ড। সরকারি চাকরি HRMS একটা হয়েছে, পোর্টালের মাধ্যমে টাকা যায়, সবাই দেখতে জানে, মানে যারা একটু তথ্য নেয়। HRMS একটা এমন জায়গা যেখান থেকে সবাই বুঝতে পারে কত লোক চাকরি পেয়েছে বা কি পেয়েছে, সরকারি কত লোক আছে। এবং ডিএ দেওয়া নিয়ে যে কথা হয় না, যে যতই ডিবেট হোক, একটা বছরে তো 2-3টে করে ডিএ ছোট ছোট করে দেওয়া হয়, সেখানেও বলা হয় কত লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হলো। সেটা স্ট্যাটিস্টিক দাদা একটা অ্যাকুমুলেট করে। পশ্চিমবঙ্গ সরকারি চাকরিতেও 4th, তারপরে অশোকনগর বানতলায় 2 লক্ষ। দাদা আমিও তোমার সময় বলতে পারতাম, আমি বলিনি, বলি
অশোকনগর বানতলায় ইতিমধ্যে 2 লক্ষ চাকরি হয়ে গিয়েছে। আমরা 49টি ক্লাস্টার ছিল বামফ্রন্ট আমলে, এখন 606টি শিল্প ক্লাস্টার করেছি। কিসের ভিত্তিতে হচ্ছে? এখান থেকে তুমি তোমার গাড়ি নিয়ে চলে যাও বিকেলবেলায় যশোর রোড ধরে, দেখো দত্তপুকুরের ক্রস করে রিজেন্টের যে জায়গাটা আছে, তুমি মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবে যে এত লোক ওই ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে বেরোচ্ছে। এরকম 606টি ক্লাস্টার করেছি আমরা। রঘুনাথপুরে 2500 একরের কাজ হচ্ছে, সেখানে 72,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ডানকুনি হলদিয়া, ডানকুনি কল্যাণী, ডানকুনি রঘুনাথপুরে ইকোনমিক করিডর আমি সুদীপ্তদার উত্তরটা নিয়ে আমি একটু সন্দীপার কাছে যাব, ছোট করে জাস্ট বলবো, আজ থেকে 1.5 বছর আগে মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বহু লোকের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন। যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে তারা কেউ চাকরি পায়নি। তৃণমূলের থেকে মিথ্যা কথা বাদিয়ে কেউ নেই। যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা বলেছে আমরা নিজেরাই যাই না। তৃণমূলের মতো মিথ্যাবাদী পার্টি আর দুটো হতে পারে না। লাইন ওটা তথ্য দেখে নেওয়া একটা লোক চাকরি ওটা পায়নি। স্কিল ইন্ডিয়া লেখা রয়েছে, একটা লোক আবার বলবো ওটা স্কিল ইন্ডিয়া লেখা, স্কিল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এনএসডিসি তথ্য নাও। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এনএসডিসি তারপরে ওটা সমস্যার সমাধান হয়েছে। না জেনে কথা বললে সেখানে হবে না, না জেনে কথা বললে হবে না, ভুলভাল একটা দিনের খবর নিয়ে হবে না। এনএসডিসির তথ্য একজন চাকরি পায়নি এনে দেখান না, একজন চাকরি পায়নি। তার মানে কি আচ্ছা যদি এটা মিথ্যে হয় তাহলে কি ওটা সত্যি? ওই 10 লক্ষ চাকরি সত্যি, ওই 10 লক্ষ চাকরি সত্যি, মেনে নিলাম এটা মিথ্যে। যদিও তুমি মিথ্যে বলছো তাও বললাম 10 লক্ষ চাকরি সত্যি, গলাবাজি করে লাভ নেই। নরেন্দ্র মোদী 10 লক্ষ চাকরি দেবে বলেছিল, সরকারি চাকরি। এই যে চাকরিটা সত্যি কি সত্যি না, সেটা সত্যি কি সত্যি না? বিজেপির মতন যারা মিথ্যাবাদী দল, স্ট্যাটিস্টিক্যাল জার্নালিস্ট কেউ করে না, অন ক্যামেরা মিথ্যে বলছে। আমি বলে দিচ্ছি এনএসডিসি এর তথ্য নিয়ে চর্চা করুন, সেটা সমস্যা সমাধান হবে, না জেনে কথা বলে। আমি ফ্যাক্ট চেক করি, প্লিজ প্লিজ আমি একটু ফ্যাক্ট চেক করি, আমি একটু ফ্যাক্ট চেক করি। আমি পিসিআর কে বলবো জিরো হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কে জিরো হচ্ছে। আমি 10 লক্ষ চাকরি মিথ্যে কথা বলে প্রধানমন্ত্রী আমি একটু দর্শককে ফ্যাক্ট চেক করাই, ফ্যাক্ট চেক করাই। আমি দুটো ছবি দর্শকদেরকে একটু দেখাবো, পরপর দুটি ছবি। প্রথমে দেখাবো গুজরাটের ছবি, গুজরাটের ভারুচের একটি ছবি। এই ছবিটা আমি দেখাবো দর্শকদেরকে, যে দেখুন এই ছবিটা বলে দেবে দেশের চাকরির হাল। দেখুন এটা হচ্ছে গুজরাটের ভারুচ, গুজরাটের ভারুচের ছবিটা আমি আগে দর্শকদেরকে দেখাবো। গুজরাটের ভারুচ এবং একই সঙ্গে মুম্বইয়ে গতকাল সেখানে মাত্র 600 পদের জন্য এই যে দেখুন 25 থেকে 30,000 ছেলে মেয়ে জড়ো হয়েছেন 25,000 থেকে 30,000 টাকা মাইনের চাকরির জন্য। দেখুন অবস্থা, যেন মেলা বসে গেছে। দেখুন একদিকে বাংলা, একদিকে গুজরাট, একদিকে মুম্বই। ভারতবর্ষের চাকরির হাল, কর্মসংস্থান দেখুন। আমি সন্দীপা জানতে চাইবো, আমি কারোর তথ্য দেখার দরকার নেই, কোনো রাজনীতির কথা শোনার দরকার নেই, এই ছবিটা কথা বলছে দেশের চাকরির হাল কেমন। দেখুন ছবি তো অনেক কথাই বলে। হ্যাঁ হ্যাঁ না বলছি ছবি তো অনেক কথাই বলে, সেই ছবির কথাগুলোকে এতক্ষণ ধরে তৃণমূল এবং বিজেপি দুটি দলেরই মুখপাত্রদের কথা শুনছিলাম, শুনতে শুনতে মনে হচ্ছিল সূচ বলে চালুনি রে আহারে ভাই আহারে। হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে যেরকম ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে, 10 বছরে অন্তত 20 কোটি চাকরি হওয়ার কথা ছিল, যেটা হয়নি, যার ফলে আজকে এই ছবি। এবং তৃণমূলের দাদা যিনি আছেন প্রদীপ্তদা, তিনি অনেক কিছু আমাদেরকে দেখিয়ে দিলেন, কিন্তু তারপরেও এই রাজ্যে কেন বিভিন্ন রকমের ভাতা দিতে হচ্ছে সেটাও কিন্তু একটা বিশাল বড় প্রশ্নের মুখে আজকের দিনে এটাও বড় প্রশ্নের মুখে যে এই রাজ্যের রেভিনিউটা শুধুমাত্র আবগারি ডিপার্টমেন্ট থেকে আসে কেন, এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। কেন আমাদের রাজ্যের যুব সম্প্রদায় কর্মবিমুখ হয়ে যাচ্ছে, বা এখান থেকে পড়াশুনো করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে ইত্যাদি ইত্যাদি রাজ্যে চলে যাচ্ছে, মানে আমাদের রাজ্যটাকে বৃদ্ধাবাস বানিয়ে দিতে চাইছে। সেখানে এই রাজ্যে কয়েক বছর আগেও আমরা দেখেছিলাম একটা ডোমের চাকরির জন্য বিভিন্ন রকমের গ্র্যাজুয়েট, পিজি এরকমও যারা সার্টিফিকেট হোল্ড করছেন তারাও এসে কিন্তু অ্যাপ্লাই করেছিলেন একটা ডোমের চাকরির জন্য, আমরা দেখেছিলাম। কিন্তু আমি যদি একটু বৃহত্তর সার্কেলে দেখি, শুধুমাত্র ওই কুয়োর ব্যাঙের মতো রাজ্যে যদি পড়ে না থাকে, আমি যদি গোটা ভারতবর্ষের চিত্রটা অনুধাবন করি, সৈকত বাবু আপনি সাউথের বিভিন্ন রাজ্যে যান, সাউথ ইন্ডিয়ার, আপনি দিল্লি যান, আপনি গুড়গাঁওতে যান, সেখানে দেখবেন
নর্থ ইস্টের ছেলে মেয়েগুলো সেখানে হয় বিউটি পার্লার, নয় সেলুন, নয় রেস্টুরেন্টে কাজ করছে। কেন? নর্থ ইস্টে তো বিজেপি আছে, তাই না? সেখানে কেন এরকম হচ্ছে? ওদের সাথে আমি কথা বললাম, আমি কিছুদিন আগে গেছিলাম, কথা বললাম তোমরা কবে এসছো? বলো এই তো 2-3 বছর আগে এসছি, ওইখানে কোনো চাকরি নেই। কেননা নর্থ ইস্ট এরকম একটা জায়গা, সেখানে কোনো হেভি ইন্ডাস্ট্রি হতে পারবে না, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হতে পারবে না, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি হতে পারবে না, স্মল স্কেল ইন্ডাস্ট্রি মানে কটেজ ইন্ডাস্ট্রি যেটা বলি সেটা, আর টুকটাক একটু জুম চাষের মতো হয় সেখানে। সেখানকার মানুষ, আমাদের উত্তর পূর্বের মানুষরা কিন্তু সম্পূর্ণভাবে সরকারি চাকরির উপর নির্ভরশীল। সেই ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না বলে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে ওই রেস্টুরেন্টে কাজ করছে, বা সেলুনে কাজ করছে, বা বিউটি পার্লারে কাজ করছে, এরকম কাজ করছে। আমাদের দেশে আজকের দিনে এই মুহূর্তে, আমি বলছি না, কংগ্রেস বলছে না, যেটা সরকারি তথ্য, যেটা রেকর্ডেড লোকসভা এবং রাজ্যসভায়, এই মুহূর্তে আমাদের দেশে মাত্র 30 লাখ সরকারি পদ ফাঁকা আছে বিভিন্ন সেক্টরে। 140 কোটি জনসংখ্যার দেশ আমাদের ভারতবর্ষ, সেখানে মাত্র 30 লাখ সরকারি পদ। কেন 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 অন্যান্য পদগুলো ক্রিয়েট করা হচ্ছে না? এই জন্য করা হচ্ছে না, আমি একটা প্রাইম এক্সাম্পল দেখাচ্ছি। কিছুদিন আগে ভয়াবহ রেলের একটা দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ রেলের দুর্ঘটনা ঘটেছে। সেখানে যিনি লোকো পাইলট, উনি 3 দিন ডিউটি করার পরে ওনাকে রাত্রেবেলা ঘুম থেকে উঠিয়ে এনে ওনাকে দিয়ে দুর্ঘটনা করা, রেল চালানো হয়েছে। হ্যাঁ, রেল চালানো হয়েছে, এবং যে সেই ব্যক্তিটি মারা গেছে। এবং এতটা নির্লজ্জ বিজেপি এবং বিজেপির সরকার এবং রেল বোর্ড, ওরা বলছে ওই লোকো পাইলটের যিনি আত্মপক্ষ সমর্থনের জন্য নেই পৃথিবীতে, ওনার উপর, ওনার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে, ওনার জন্য হয়েছে। অবশেষে ক্লিন চিট রেলই দিয়েছে তাকে। ক্লিন চিট দিতে হবে, কিছু করার নেই। আক্রোশের মুখে পড়েছে না, জনপ্লাবন হয়েছে, আক্রোশের মুখে পড়েছে। সেখানে বলতে চাইছি কি, রেল ডিপার্টমেন্ট বলুন, কি শিক্ষা বলুন, কি স্বাস্থ্য বলুন, কি ব্যাংক বলুন, ব্যাংকগুলোকে তো একটার পর একটা বেসরকারিকরণের দিকে হয়তো এগিয়ে দেবে। LIC কে কি করে দিয়েছে, রেলকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিয়েছে। আমাদের দেশে চাকরি জেনারেট হচ্ছে না, সরকারি চাকরি জেনারেট হচ্ছে না, যেটা আমাদের সন্দীপা, আমার মনে হয় তোমার এই আলোচনাতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাড করা দরকার, যে কংগ্রেস আমলে 2008 থেকে 2014 সেক্ষেত্রে যে বেকারত্বের হার, সেটা 2008 থেকে 2014 একই ফ্রেমে বাঁধা ছিল। কখনো 5.1, কখনো 5.2, কখনো 5.8, সর্বোচ্চ ছিল 5.8, 8 থেকে 2014-র মধ্যে। আমি যে ডেটাটা দিলাম সন্দীপা, এখানে আমি একটুখানি আজিজুলদার কাছে আসতে চাইবো। আজিজুল বাবু, একটু শেষ করে নি। আপনি যে ডেটাটা দিলেন, সেখানে আমাদের সরকার, ইউপিএ সরকার, কংগ্রেস পরিচালিত সরকার কখনো দাবি করেনি যে আমরা বিশ্বগুরু হয়ে গেছি, কখনো দাবি করেনি যে আমরা অমুক ট্রিলিয়ন ইকোনমির দিকে যাচ্ছি। আরে এটা দেখুন, মোদি হচ্ছে, আমরা গত 10 বছরে দেখছি, মোদি হচ্ছে, নরেন্দ্র মোদি হচ্ছে ভ্রমণ প্রিয়, ইভেন্ট ম্যানেজমেন্টের একজন নন বায়োলজিক্যাল একজন দেবপুত্র আমরা পেয়েছি প্রধানমন্ত্রী। এইবার ব্যাপারটা হচ্ছে, উনি চাকরির জন্য, উনি দেখুন, উনি তো সারা জীবন ভিক্ষে করে নাকি খেয়েছেন, ভিক্ষে করে নাকি চলেছেন, ওনার রোজগারের পন্থাই ছিল ভিক্ষে করা। তাই উনি যেটা বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমরা তো দেখছি নিট পেপার, এক্সাম পেপার লিকের সাথে সাথে অনেক কিছু হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি যেটা স্লোগান হওয়া উচিত, না রোজগার কিয়া হে কবি, না রোজগার করনে দুঙ্গা। বেশ, আমি আজিজুলদার কাছে আসবো। আজিজুলদা, বিজেপি পরিষ্কার বলছে যে RBI এর তথ্যই হচ্ছে অথেন্টিক তথ্য। প্রধানমন্ত্রীকে RBI এর তথ্য তুলে বলতে হচ্ছে, দেশের শ্রম মন্ত্রকের তথ্য কেন তুলে কথা বলছেন না? সবচেয়ে বিশ্বস্ত তথ্য দেন নরেন্দ্র মোদী। RBI ছাড়ো, তুমি যে কথাটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে, দেখো একটু আগে তুমি বলছিলে যে 2004 থেকে 2009 সাল একদম স্টেবল বেকারত্বের হার 5.44-এ ছেড়েছিলেন 2014-তে, সেইখানে এখন 9.2। আসলে আমি যদি এইভাবে বলি, দেখো অর্থটাও তো একটা স্বাস্থ্য, দেশের অর্থনৈতিক পরিস্থিতি। এবার দেশের অর্থনৈতিক স্বাস্থ্যকে যদি তুমি একজন হাতুড়ে ডাক্তারের হাতে ছেড়ে দাও, নরেন্দ্র মোদী হচ্ছে হাতুড়ে ডাক্তার আর্থিক স্বাস্থ্যের ক্ষেত্রে। আর মনমোহন সিং ছিলেন একজন পেশাদারী, একজন বিশেষজ্ঞ মানুষ। এইটা বলে শুরু করব। বিষয়টা হচ্ছে, দেখো আমাদের দেশ কিন্তু সম্ভাবনার দেশ। পৃথিবীর সবচেয়ে বেশি সম্ভাবনাময় দেশ হচ্ছে এই ভারতবর্ষ। কেন বলছি? 65% মানুষ কর্মক্ষম এই দেশের,
65 মানে 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ কর্মক্ষম, এটা একটা বিরাট সম্ভাবনার জায়গা। কিন্তু তার মধ্যে মাত্র 37% এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কর্মনিযুক্ত। বেকারত্বের হার শুধু ওই 9.2 দিয়ে বোঝানো যাবে না। অর্থাৎ 100টা লোকের মধ্যে 65টা লোক কর্মক্ষম, কাজ করতে আগ্রহী, তার মধ্যে 37টা লোক কাজ পাচ্ছে। যেটাকে বলে ভারতের লেবার পার্টিসিপেশন রেট, এলপিআর একদম। রেট, যেটা আমরা এবং- আমাদের প্রতিবেদনেও দেখি। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র 9.2 দিয়ে ভাবলে হবে না। কিছুদিন আগে আমি একটা ইকোনমিক একটা সমীক্ষা পড়ছিলাম, তাতে পরিষ্কার বোঝা, অ্যাকচুয়ালি ইন্ডিয়া হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের সমষ্টিগত একটা ভৌগোলিক ভূখণ্ড, মানে একটা ভৌগোলিক আকার। এই দেশটার অর্থনীতি এমন একটা জায়গায় যাচ্ছে, কিছু দেশ ওই ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকার, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির মতো কিছু দেশ একদম শিল্পোন্নত, গুজরাট, এই যে গুজরাটের 2 পয়েন্ট কত আমি দেখলাম, গুজরাট, এইটা আবার সুদীপ্ত দা বলবেন এটা ঠিক, একটু আগে বলছিলেন এই তথ্য নিয়ে সন্দেহান প্রকাশ করেছেন, 2.3 গুজরাট ঠিক আছে, পশ্চিমবঙ্গ 2 হলেই সমস্যা, ওটা মানতে রাজি আছেন। প্রশ্ন হচ্ছে এই লোকসভার আগে তোমাকেই বলছিলাম বোধহয় আলোচনায়, ছবিটা এত বাজে আসছে। সিএসডিএস সমীক্ষা করে বলেছিল এবারের নির্বাচনে মানুষের মধ্যে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বেকারত্ব, এবং সেই বেকারত্ব যে বড় ইস্যু মানুষ সেটা বুঝিয়ে দিয়েছিল এই নির্বাচনের ফলাফলে। আর একটা ঘটনা হচ্ছে, কোথায় হেরেছে বিজেপি? অযোধ্যাতে হেরেছে। কোন অযোধ্যা? যে অযোধ্যাতে রাম মন্দির প্রায় সম্পূর্ণ হয়েছে, শিলান্যাস অলরেডি হয়ে সেখানে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেখানে যে হোটেল, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে বিনিয়োগ কারা করছে? হোটেল, বাজার, যা কিছু হচ্ছে, এয়ারপোর্টের যে লগ্নি কারা করছে? গুজরাট করছে। অর্থাৎ আমাদের কিছু কিছু রাজ্য, গুটি কয়েক রাজ্য আর্থিকভাবে স্বয়ংবর হচ্ছে, আর হরিয়ানার মতো রাজ্য যেখানে বেকারত্বের হার সবচেয়ে বেশি 27%, হাইয়েস্ট। বিহার, ঝাড়খণ্ড, এই যে রাজ্যগুলো, এই রাজ্যগুলোর আর্থিক অবস্থা, অর্থাৎ আমাদের দেশে এমন কিছু রাজ্য রয়েছে যারা ধীরে 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 একদম দারিদ্র্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে যাচ্ছে, আর কিছু রাজ্য, অর্থাৎ এটাই হচ্ছে দেশের সবচেয়ে বড় সংকট, সেটা হচ্ছে গরিব আর বড় লোকের মধ্যে ব্যবধানটা বড় আকার। আমি উত্তর নেব, একটা বিরতিতে আমাকে যেতেই হবে, শার্প ব্রেকে। বিরতির পর আমি ফিরছি, তার সঙ্গে অবশ্যই যুক্ত হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী পর পর ফাউল করে গেলেন বিজেপির রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে। ফাউলই বলবো, কিন্তু ফাউল করার পর তার হঠাৎ মনে হয়েছে যে তিনি ফাউল করেছেন, সে কারণে তাকে ক্ল্যারিফিকেশনও দিতে হয়েছে। আর কার্যত এই গোটা চিত্রটা, মানে আজকে 8-10 ঘন্টার রাজ্য কমিটির বৈঠকের পর বিজেপিকে কোথাও যেন একটা ছত্রভঙ্গ মনে হলো বলে মনে করা হচ্ছে। যে একদিকে শুভেন্দু অধিকারী কাকে বার্তা দিচ্ছেন, রাজ্য সভাপতি আবার অন্য কাউকে বার্তা দিচ্ছেন, সব মিলে আজকে বিজেপির অন্দরমহলে কোথাও যেন সুপ্ত লাভা বেরিয়ে এলো বলে মনে করছেন অনেকে। কি হলো আজকে রাজ্য কমিটির বৈঠকে সব দেখাবো, বিরতির পর ফিরে আসছি, আলোচনায় থাকবো, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আপনাদের যেমনটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী আজকে কার্যত পরপর ফাউল করে বসলেন। বিজেপির রাজ্য কমিটির বৈঠক, মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য সভাপতি, মনোহর লাল খট্টর, সবাই উপস্থিত, হল ভর্তি লোক। শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী বললেন যে তিনি নো নিড সংখ্যালঘু মোর্চা। তিনি একই সঙ্গে এটাও বললেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। কিন্তু এই স্লোগানটা কার? দেশের প্রধানমন্ত্রীর। বুঝলেন, কিন্তু ততক্ষণে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন। ভাইরাসের মতো ছড়িয়ে পড়ল শুভেন্দু অধিকারীর এই বার্তা। ডাক্তার হিসেবে নিজেই অবতীর্ণ হলেন, কিন্তু সুস্থ হলেন কি? চলুন আপনাদেরকে দেখাই। का विकास, ये हमारे लिए सिर्फ और सिर्फ नारा कभी नहीं था, नहीं है, ये हमारा प्रेरणा मंत्र है। समाज का हर वर्ग, देश का हर कोना, समाज का हर तबका, ये हमारा अपना है। বলবো
जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। দেশের প্রধানমন্ত্রীর উন্নয়ন স্লোগানটাই পাল্টে দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের পর বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক। সেখানে এমন বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু। बोलबो जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड संख्यालघु मोर्चा। যদিও খানিক পরেই বিতর্কের জেরে নিজের এক্স হ্যান্ডেলেও স্লোগান বদলের কারণ ব্যাখ্যা করেছেন শুভেন্দু। বললেন তিনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বলেছেন এর সঙ্গে ভারত সরকারের স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য। আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। তো বুঝবে বিজেপি। আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই তীব্র সমালোচিত হয়েছেন এবং তারপর সেন্সার করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এক্ষণে গিয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে বলুন, ওইভাবে বলতে চাইনি, সেই জন্য কনসার্ন ব্যক্তি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। শুভেন্দুর আরও একটি বক্তব্যে অস্বস্তি তৈরি হয় বিজেপিতে। বৈঠকে শুভেন্দু বলেন রাষ্ট্রবাদী মুসলিম বলবো না, সংখ্যালঘু মোর্চা চাই না বলবো না। 50 লক্ষ হিন্দুকে ভোট দিতে দেয়নি তৃণমূলের গুন্ডারা। হিন্দু বলে ভোট দিতে দেয়নি, সংখ্যা 50 লাখ। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। নো নিড সংখ্যালঘু মোর্চা। খোঁচা দিতে অবশ্য ছাড়েনি তৃণমূল। যদি অস্বস্তি সত্ত্বেও সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দীর দাবি বিতর্কিত কথা শুভেন্দুর আবেগের বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টির দর্শন যে একাত্ম মানববাদ এবং সর্বস্পর্শী সর্বমর্মী হতে হবে, আমরা তার বাইরে যাচ্ছি না। মোদিজি হায়দ্রাবাদের কার্যকারিণীতে বলেছিলেন যে সবচেয়ে পিছিয়ে পড়া পাসমানদা মুসলিমদের কাছে যেতে হবে, তবে ভোটের আশায় নয়। তে মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আর সবকা বিশ্বাস, এই ধারণা নিয়েই এই মন্ত্রেই আমরা এগোচ্ছি। পরে সাংবাদিক বৈঠকে সংখ্যালঘু মোর্চা চাই না বক্তব্য নিয়ে সাফাই দেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, আমরা বারবার বলি বিজেপি সাম্প্রদায়িক দল, আমরা বারবার বলি বিজেপি উন্নয়নের কাজ করে না, বিজেপি ধর্মের নামে রাজনীতি করে, উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। আজ এই যে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত, এই শব্দ ক্ষেপণটা প্রমাণ করে দিল বিজেপি সাম্প্রদায়িক দল। মন্ত্রিসভার সদস্য তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন শুভেন্দুর বক্তব্য দল অনুমোদন করে না। দেশভক্তি একমাত্র ক্রাইটেরিয়া। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে না। শুভেন্দু যখন মঞ্চে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো আওয়াজ তুলেছেন, তখন মঞ্চে বসে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। কিন্তু হঠাৎ কেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে কথা বলতে গেলেন তিনি? বৈঠকে শুভেন্দু তার বক্তব্য প্রথম থেকেই ব্যাখ্যা দিচ্ছিলেন। কোন আসনে সংখ্যালঘু ভোট কিভাবে বিজেপির প্রাপ্ত ভোটের পরিমাণ কমিয়ে দিয়েছে প্রশ্ন উঠেছে। তাহলে কি বাংলায় সংখ্যালঘু ভোটের আশা ছেড়েই ময়দানে নামবে বিজেপি? একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো,
শুভেন্দু তার ভাষণে স্পষ্ট করে দেন, গত লোকসভা নির্বাচনের মতো আগামী দিনেও ভোটে বাংলায় ধর্মীয় মেরুকরণের পক্ষে হাঁটতে চান তিনি। মোদী ক্ষমতায় আসার পরেই দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল, হিন্দুত্ববাদী বিজেপির শাসনে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের কি পরিণতি হবে। সেই উত্তর দিতে গিয়েই 2014 সালেই মোদী সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিয়েছিলেন। বাংলায় তা সম্ভব নয় বলেই মনে করেন শুভেন্দু। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে, উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? সায়েন্স সিটিতে দলের বৈঠকে বুধে পা মোটেও ভালো গেল না শুভেন্দু। পরপর ফাউল করে রীতিমতো চাপে এখন বিরোধী দলনেতা। ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা। নিঃসন্দেহে এর পরের প্রশ্নটা আমার সুদীপ্ত গুহর কাছেই থাকবে। সুদীপ্তদা, আমি আপনার কাছে জানতে চাইবো, যেটা প্রদীপ্তদা হয়তো আপনাকে প্রশ্ন করবে, যে আপনি দিলীপপন্থী, শুভেন্দুপন্থী না সুকান্তপন্থী। আমি সে প্রশ্নটা করব না। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা এতদিন পর্যন্ত শুনে এসেছি শুভেন্দু অধিকারীর মুখেই জাতীয়তাবাদী মুসলিম, আজকে শুনলাম সনাতনী হিন্দু। মানে আপনারা কি এগুলো ধরে ধরে বিভাজন করে করে বাংলায় ভোট ঠিক করছেন? মানে সনাতনী হিন্দুরা কাদের ভোট দিচ্ছে, হিন্দুরা কাদের ভোট দিচ্ছে, আরো কি কি হিন্দুতে ভাগ আছে আমি জানি না, বা মুসলমানদের মধ্যে আর কি কি ভাগ আছে আমি জানি না। মানে এইভাবে বিভাজনটা কিভাবে করছেন? প্রথম কথা হলো হিন্দু মাত্রেই সনাতনী, ঠিক আছে, এটা নিয়ে কোনো না, এখানে এই যে বললেন উনি সনাতনী হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে, এটার অর্থ কি? হিন্দু মাত্রেই সনাতনী, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে যদি দুধেল গাই কথাটা সেকুলার হয়, যদি অমুসলিমরা অভাগা এটা যদি সেকুলার কথা হয়, তাহলে আজকে উনি যেটা বলেছেন সেটাও অ্যাবসলিউটলি মানে আপনি বলছেন টিট ফর ট্যাট। একদম। আমি তাহলে যে কথাটা উনি বলেছেন সেটা একদম ঠিক কথা। পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার একদম দেখে দেখে, ইভেন তারা সিপিএম এবং কংগ্রেস এত মুসলিম তোষণের পরেও একটা ভোটও তাদেরও দেয়নি, তাদেরও একটা ভোট দেয়নি, তারা সম্পূর্ণ ভোট দিয়েছে তৃণমূলকে। এবং ঘটনা হচ্ছে যে আপনি কি বলছেন আপনি জানেন, আপনি তো বাংলায় পরিষ্কার বলে দিচ্ছেন ও মুসলিম ও তৃণমূলকে ভোট দেয়, ও হিন্দু ও বিজেপিকে ভোট দেয়। মানে এটা সম্ভব কোনোদিনও? এটা ভারতবর্ষে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই তো ভারতবর্ষ। আমার তো কোথাও দেখে মনে হচ্ছে যে একটা ইসরায়েল, ইন্দোনেশিয়া এই সঙ্গে একটা পুরনো নেপালের ভোটাভুটি হচ্ছে। আপনি আমায় বলতে দিন পুরো কথাটা। বলুন। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এটা ভুললে চলবে না। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের সংবিধানে কোথাও সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটো কথা লেখা ছিল না। বাবা সাহেব আম্বেদকর নিজে এর এগেনস্টে ছিলেন এই দুটো শব্দের। যখন নাকি আমাদের দেশে জরুরি অবস্থা আসে তখন জোর করে সংবিধান সংশোধন করা হয় পার্লামেন্টকে অগ্রাহ্য করে, এবং সেটা কোর্টের কথাও শোনা হয় না। ফলে আমি একটা কথা বলছি, আগামী দিনে আমরা ওই যে উনি বললেন সংবিধান পাল্টাবো, সংবিধান রক্ষা করব, সংবিধান রক্ষা করতে আমরা সংবিধান থেকে মানে আপনি বলছেন সেকুলার এবং সোশ্যালিস্ট সমাজটা পাল্টে দেবেন সংবিধান থেকে? এক্স্যাক্টলি। আমি আবার বলছি, খুব ক্যাটাগরিক্যালি বলছি, দেশের মানুষ বুঝতে পেরেছিলেন বলে কি আপনাদের ভোট দেননি? আরো দেবেন। আরে বলছি এক মিনিট আমার বলতে দিন দাদা, এক মিনিট বলতে দিন। আরে বলতে দিন আমায় শেষ করতে দিন, তারপর আপনি বলবেন, বলছি দাদা শুনুন, আপনাকে বলি, আমরা, আপনি বলছেন তো আমরা হেরে গেছি, কত তাড়াতাড়ি সংবিধানটা পাল্টাবেন তাই তো সেটা বলুন। আমি বলছি শুনুন, আমরা পশ্চিমবঙ্গ, কেরালা এবং ত্রিপুরায় সিপিএম এর থেকে বেশি ভোট পেয়েছি। আরে পান না, আমরা পশ্চিমবঙ্গ, কেরালা এবং ত্রিপুরায় সিপিএম এর থেকে বেশি সিট পেয়েছি। আপনারা শূন্য, আপনারা বলছেন আমরা 242 আপনারা পুরো ইন্ডিজোট মিলে 200 কম। মাথা খারাপ হয়ে আছে। আরে বসেই আপনারা শূন্য, আপনারা কি করে আপনারা শূন্য। আমরা এখনো রাজত্ব করছি দেশে। রাজ্যসভায় আপনাদের মেজরিটি আছে, 13 জন কম আপনাদের রাজ্যসভায়, কি মেজরিটি নেই রাজ্যসভায়? রাজ্যসভায় ইন্ডিয়া জোট এখন তারা সংখ্যাগরিষ্ঠ। এক মিনিট, দেশের প্রধানমন্ত্রী কি সীতারাম ইয়েচুরি? আপনারা এমন ভাবে বলছেন আমরা হেরে বিরোধী পক্ষে বসে আছি, প্রধানমন্ত্রী সীতারাম ইয়েচুরি, প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী রাহুল গান্ধী, ক্ষমতায় আমরা আছি, বিজেপি না এনডিএ, আমরা পাওয়ারে আছি, এবং আমি আবার আপনাকে বলছি,
আজ নয় কাল আপনি আমরা যা বলছেন তাতে আমি একদম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারা তো আতঙ্কে থাকবেন আজকে রাতের পর আরো থেকে। দেবে না। আমি আবার বলছি 1977 থেকে 1947 থেকে 1976 পর্যন্ত যতদিন সংবিধানে সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দ ছিল না, ততদিন মুসলমানদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? কিচ্ছু হয়নি। সেরকম আগামী দিনেও কোনো সমস্যা হয় না। ভারত একটা মানে প্লুরালিস্টিক কান্ট্রি। এখানে আমি আবার বলছি, আজ নয় কাল বাবা সাহেবের সংবিধানকে রক্ষা করতে এই দুটো শব্দকে আমরা ছুঁড়ে ফেলে দেবো, একটা সোশ্যালিস্ট আর একটা সেকুলার। না, না, এই না, নিয়ে না, এক আপনাদের মিনিট, যেন এক কোনো মিনিট। ডাউট না না, থাকে। না, আপনারা ধরুন সংবিধান পরিবর্তন করলেন, তারপরেও তৃণমূল কংগ্রেসে যে সংখ্যালঘুরা ভোট দেবে তাদেরকে কি করবেন? আমরা কি সংখ্যাগুরুদের করবেন? আপনাদের বক্তব্য অনুযায়ী जो हमारे साथ हम उनके साथ, তার মানে তাদেরকে দেশের বাইরে বের করে দেবেন। আমি নো আরে আপনার নেতার বক্তব্য তো তাই বলছে। তাহলে যারা এক মিনিট, তৃণমূলকে এক ভোট মিনিট, দেবে, এক মিনিট। বিজেপিকে ভোট দেবে না, আপনার আমি বলছি নো আমাদের নেতা কি বলেছেন আমি বলছি। আমাদের নেতা এই যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে দুধের গাইলা লাথি মারলেও তাদের দুধ দিলে তাদের লাথি খেতে হয়, সেই কথাটা একটু অন্য ভাষায় বলেছেন মাত্র। তার মানে কি হিন্দুদের এখান থেকে বের করে দেওয়া? যদি না হয় তাহলে এটাও মুসলিমদের বের করে দেওয়া নয়। জানি না। আমি আবার বলছি, আমি একদম এই পয়েন্টে স্টিক করে আছি। দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ তোলার আমরা দেখিনি। তিনি এটুকু বলেছেন যে তিনি বড় সিদ্ধান্ত নেবেন। ভোটের আগে বলেছিলেন যে এবার থার্ড টার্মে তিনি বড় বড় সিদ্ধান্ত নেবেন। আমরা ভেবেছিলাম হয়তো ইউসিসি হবে, হয়তো ইউসিসি করতে পারে বড় জোট, কিন্তু সেটাও সংখ্যা নিয়ে নানা আপত্তি আছে। কারণ ইউসিসি করতে গেলে যাদের সমর্থন দরকার সম্ভবত চন্দ্রবাবু নাইডু দেবেন না, কারণ তার যে নির্বাচনী ইস্তাহার সেখানেই সংখ্যালঘুদের কথা বলা রয়েছে। কি বলবে তৃণমূল না, কংগ্রেস? পশ্চিমবঙ্গ বিজেপি, বঙ্গ বিজেপি, এরা তৎকাল বিজেপি, আদি বিজেপি, মধ্যবর্তী বিজেপি এইসবে ভর্তি। তো কেউ শুভেন্দুপন্থী, কেউ সুকান্তপন্থী, কেউ কামিনী কাঞ্চনপন্থী, কেউ আবার দিলীপপন্থী, ফলে বিভাজন থাকবে। কিন্তু তার বাইরে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বিজেপি বারংবার কেন্দ্র বিজেপির বিরোধিতা করছে। কারণ কেন্দ্র বিজেপি বলছে যে আমাদের কোনো ইন্টেনশন নেই যে আমরা সংবিধান পরিবর্তন করব। 2024-এ কোনো একটি রাজ্যের একটি কোনো এমপি ক্যান্ডিডেট পরিষ্কার বলেছিলেন যে তিনি সংবিধান পরিবর্তন করবেন। তার পরবর্তীকালে এই 2024-এর মে মাসেই একদম স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমাদের সংবিধান পরিবর্তন করার কোনো আগ্রহ নেই, কিছু করব না। আজকে বঙ্গ বিজেপির একজন মুখ্য তিনি এখানে সমর্থক বলবো না, এখানে প্রতিনিধি বলবো, তিনি এখানে অন ক্যামেরা বলছেন যে সংবিধান পরিবর্তন করে দেবেন। এটা মুখপাত্র, আমি প্রতিনিধি বলছি। পরিষ্কার বোঝা যাচ্ছে বঙ্গ বিজেপির প্রতিনিধিদের অবস্থান কি। তারা কেন্দ্র বিজেপির সঙ্গে সম্পূর্ণ আলাদা যায়। যেমন করলেন শুভেন্দুবাবু যেটা করলেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি বিজেপির মধ্যে। বাংলায় আগামী দিনে যত ভোট হবে প্রত্যেকটি ভোটে ধর্মীয় সমীকরণের আমি সেটাই বলছি যে এইখানে বিপ্লবী বাংলা, মানে বাংলা তো বিপ্লবীদের জায়গা, মেদিনীপুর বিপ্লবীদের মাটি, বালুকা মাটি, সেইখানে বিপ্লবীরা জন্মায়। বিজেপির মধ্যে বিপ্লব করছে শুভেন্দু অধিকারী, বিজেপির বিপ্লব এইখান থেকে শুরু হবে। তারপরে হঠাৎ করে মনে হলো এর বাপরে বেশি বিপ্লব হয়ে গেছে, আমরা ক্ষমতায়, নরেন্দ্র মোদী 56 ইঞ্চির ছাতি, না খাউঙ্গা না খানে দুঙ্গার লোক, যে সবকা সাথ সবকা বিকাশ বলেছিল, অমনি বললো যা বাবা আমার লেস তো পিছনে নিয়ে নিতে হচ্ছে, আমার লেস তো গুটিয়ে নিতে হচ্ছে, বেশি বিপ্লব করলে তো আমাকে একদম শেষ করে দেবে, থাক বাবা আমি ঘরে ঢুকে যাই। কিন্তু দাদা যেটা মিস করলো, সত্যি তো ভারতের সংবিধানের শুরুতে সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষ ছিল না, কিন্তু হওয়াতে অসুবিধা কি হয়েছে? কিছু তো হয়নি অসুবিধা। আমরা তো ঠিক যেমন 77 অব্দি যারা ভারতে রয়েছে তাদের অসুবিধা হয়নি, ঠিক তেমনই যে আদর্শে সংবিধান তৈরি হয়েছিল উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া সংবিধানের প্রস্তাবনার শুরুতেই লেখা রয়েছে, তার সেই উই দ্য পিপল অফ ইন্ডিয়ার ভার্সানিত হচ্ছে সেকুলারিজম, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার ভার্সানিত হচ্ছে সমাজতন্ত্র। সেখানে এরা যে নিওলিবারাল ইকোনমির চূড়ান্ত ক্রনি ক্যাপিটালিজমে যেতে চাইছে, সেটার কারণ হচ্ছে সমাজতন্ত্রের যে শব্দটা, নেহেরুর মডেল অফ ডেভেলপমেন্টটাকে ইউ টার্ন করিয়ে দেওয়া, যেটাকে বলে রোলিং ব্যাক দ্য স্টেট। আমরা যেখানে বলি ব্রিঙ্কিং দ্য স্টেট ব্যাক ইন, এরা সেখানে বলে রোলিং ব্যাক দ্য স্টেট, আরো বেশি করে বেসরকারীকরণ করবে। আর সব থেকে বড় কথা, 25 থেকে 28 নম্বর ধারা সংবিধানের শুরু থেকে ছিল, 25 থেকে 28 নম্বর ধারা সংবিধানের শুরু থেকে ছিল, এবং সেখানে ধর্মীয় স্বাধীনতার অধিকার সবার আছে। তাহলে কি করে এখানে বলা হয় যারা আমার সঙ্গে নেই তারা, তাদের বিরুদ্ধে আমি এই ধরনের ধর্মীয় মেরুকরণের জন্য একজন অধ্যাপককে শুনতে হচ্ছে যে তুমি তালিবানি? এটাই হচ্ছে বিজেপির রূপ। বক্তব্যকে সমর্থন করে না দল, পরিষ্কার বলছেন রাজ্য সভাপতি। আমার বক্তব্য হচ্ছে এই বক্তব্যের জন্য শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে পরিষ্কার জলের মতো বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলার ভোট
হবে মেরুকরণের ভোট, যেটা নিয়ে আমরা শুভেন্দু বাবু কোটি কোটি ততদিন show থাকলে করেছি, কোটি কোটি শুভেন্দু show বাবু করেছি। কিন্তু দাঁড়ান, 19 সালে দাঁড়ান, nomination করেছে। দাঁড়ান, 18 সালে দাঁড়ান, বিজেপির দাঁড়ান, ভালো, আরে 19 দাঁড়ান, সালে বিজেপির দাঁড়ান, ভালো সময়। মেরুকরণের তারপরে চলছে। ঢুকে কিন্তু ভালো সময় আমি ভোট আমি শুভেন্দু আমি থেকে আমি সুবিধাবাদী শুভিন্দু আমি 2004 থেকে চলছে। সন্দীপা, 19 সালে ভোটের 2004 থেকে চলছে। আমি সন্দীপার কাছে আবার যাচ্ছি, খারাপ সন্দীপা, সময় সন্দীপা, উল্টোপাল্টা শুরু করে। করেছে। আরে আমাকে বলতে বলেছে। সন্দীপার কাছে যাব। সন্দীপা, যাও। আমি একটা ছোট্ট পরিসংখ্যান তুলে দিচ্ছি, প্লাস মাইনাস হতে পারে, করে নেবেন। মানিকতলায় 4টে উপনির্বাচনে ভোট হয়েছে, সেখানে মানিকতলায় মূলত 4টি জায়গায় কিন্তু হিন্দু প্রভাবিত অঞ্চল, মানে হিন্দুদের ভোট বেশি রয়েছে। মানিকতলা এসি, সেখানে 97% হিন্দু ভোটার, বিজেপির ভোট শেয়ার হচ্ছে 18%। রায়গঞ্জ হিন্দু ভোট শেয়ার 93, বিজেপির ভোট শেয়ার 24। হিন্দু ভোটার্স বাগদা এসি 87%, সেটা আবার মতুয়াদের, মানে বিজেপির ফরে থাকার কথা, সেখানে 38%। রানাঘাট দক্ষিণ, সেখানেও মতুয়া ভোটার রয়েছে, হিন্দু ভোটারের পার্সেন্টেজ হচ্ছে 91, বিজেপির ভোট শেয়ার 36%। আপনি মানে বিশ্বাস করেন এখানে ভোট হয়েছে? এক মিনিট প্লিজ, ভোট হয়েছে এই চারটে জায়গায়? প্লিজ, না, না, আপনি হেডা দিচ্ছেন। আমার ভোট শেয়ার, আরে বাবা, আরে আপনার সময় আপনি বললেন, আরে বাবা ভোটটা দিয়েছে, আপনি রেখে যাচ্ছেন কেন? আরে আমি তো ডেটা দিয়েছি, ভোট হয়েছে। আরে আমি তো ডেটা দিয়েছি, আপনি রেখে যাচ্ছেন কেন? সবাই ভোট হয়েছে। আরে বাবা রে, প্লিজ প্লিজ পঞ্চায়েতে না না জিতেছে। প্লিজ 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 আগামী দিনে আপনি আরে পঞ্চায়েতে বাবা রে, ডেটা প্লিজ, দেবেন। এটা না, কি করছেন আপনি? সুদীপ্ত দা প্লিজ বলতে দিন, আগামী দিনে সবাইকে আপনি বলতে দিন। পঞ্চায়েতে ডেটা দেবেন আরে আপনি। ডেটাকে এত ভয় পান কেন না, আপনি? না, আপনি পঞ্চায়েতে আপনি ডেটা ডেটাকে দেবেন। ভয় পান কেন? ডেটাকে ভয় আমি তো পান। ডেটা আরে দিয়েছি, বসে মিথ্যা আমি ডেটা তো বলছেন। ডেটা আপনি এটা ভুল ডেটা দিয়েছি, দিচ্ছেন। আমি তো ডেটা আপনি দিয়েছি। মিসলিড করছেন। চ্যালেঞ্জ করুন আপনি আমাকে। মিসলিড করছেন। আপনি আমাকে চ্যালেঞ্জ করুন। তারপরে সিপিএম বিশ্বাস করে যে না, এবার please। 4টে জায়গা ভোট না, হয়েছে। please। সুদীপ্ত সুদীপ্ত দা, বিশেষ করে সুদীপ্ত দা, আপনি please। সিপিএম বিশ্বাস করে বলবেন, আরে আপনি বলতে পড়ুন দিন। আমার নামটা আগামী দেখুন। দিনে শূন্য হয়ে কংগ্রেসকে যাবেন বলতে আপনি। দিন, শূন্য হয়ে কংগ্রেসকে যাবেন বলতে আগামী দিন, দিনে। কংগ্রেসকে বলতে দিন, বিরোধী দল দেশের বলতে দিন। অসভ্য। আমি বলছি বিজেপির ভোট শেয়ার। আপনি ভদ্রভাবে কথা বলবেন। না, না, আপনি। please। আপনি সন্দীপা, সত্যতার সঙ্গে কথা বলবেন। অসভ্য, অত্যন্ত অসভ্য আপনি। সন্দীপা, আপনি সন্দীপা, please। অত্যন্ত অসভ্য টাইপের আপনি লোক। অসভ্য বিজেপি, আমি বলছি আপনি আমি আপনি আপনি সভ্যতা- ন্যূনতম না, সভ্যতা না, আপনি না, আমাদের অসভ্য, সুদীপ্ত দা। আপনার সঙ্গে আমরা সুদীপ্ত আপনার দা এবং আমরা সন্দীপা, সভ্যতার please, সঙ্গে কথা বলি please। বলে আমি কিন্তু সভ্যতার আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলি বলে আপনি এর অ্যাডভান্টেজ নেন। না না কিছুই স্যার লেখাপড়া হচ্ছে আপনি অসভ্য বিজেপি। না না কলকাতায় ঝগড়া করছেন আপনি অসভ্য আপনি বিজেপি। কলকাতায় ঝগড়া করছেন অনুষ্ঠান নষ্ট আপনি হয়ে যাচ্ছে। অত্যন্ত অসভ্য একজন আমার এই লোক। অনুষ্ঠানের আমি topic বলতে বাধ্য হচ্ছি। নয়। প্রতিদিন এসে আপনি ঝগড়া করেন topic ভদ্রতা আমার সঙ্গে নয়। আর অন্য কারো আমার এই এমন দিন অনুষ্ঠানের নেই যদি topic সন্দীপের ভদ্রতা সঙ্গে নয়, ঝগড়া করেনি সুদীপ্ত দা, please। আমি আসবেন সন্দীপা না জানতে, তাহলে আমার সন্দীপা program প্লিজ, থাকলে। সন্দীপা প্লিজ। আরে আপনি আসবেন না। কথায় আপনারা বুঝে কথা আছেন বাড়ে, আপনারা। কথায় কথা বাড়ে, প্লিজ। আচ্ছা, মানুষ আমাদের কাছ থেকে ডেটা জানতে চাইছে, আমি ডেটা দিচ্ছি, সুদীপ্ত দা আটকাচ্ছে, ঠিক আছে? সৈকত, আমি এক মিনিট আসছি। আমি বলতে চাইছি আচ্ছা, বললাম না। ডেটা কথা বলে, ডেটাকে চ্যালেঞ্জ করা হোক, কোনো অসুবিধা নেই। আমি বলতে চাইছি হিন্দু ভোট, সনাতনী হিন্দু ভোট বিজেপি পেতে চাইছে, তার প্রেক্ষিতে সদ্য শেষ হওয়া নির্বাচনের একটা ডেটা প্লাস মাইনাস হতে পারে, আমি একটা ডেটা সামনে রেখেছি। তাতে তারপরে মানে এই ডেটাটা কি শুভেন্দু অধিকারী আজকে হাতে নিয়ে তার বক্তব্য রেখেছেন? আমি শুধু এইটুকুই জানতে চাই। শুভেন্দু অধিকারীর যা মুখের ভাষা, যেরকম নর্দমার ভাষা সেরকম নর্দমার চিন্তা ভাবনা। এবং বিজেপি, কিছুক্ষণ আগে বললাম অসভ্য বিজেপি, কেন বললাম? এই জন্যই বললাম যে বিজেপির মধ্যে সভ্যতার লেশ মাত্র নেই। যে হিন্দু মুসলিম যে ব্রিটিশের কালচারটা বিজেপির ওরা সঙ্গীরা অ্যাডাপ্ট করেছে, ডিভাইড এন্ড রুল। আপনি ভাবুন, অযোধ্যাতে হারলো কেন, চিত্রকূটে হারলো কেন, বদ্রীনাথে হারলো কেন? সেখানে তো মেজরিটি হিন্দু, বিজেপি হারলো কেন? আপনি বলুন এই কি বলে রামেশ্বরমে হারলো কেন? আরে দেখুন, অ্যাকচুয়ালি বিজেপি হচ্ছে যে কোথায় চাকরির কথা বলবে, কোথায় শিক্ষার কথা বলবে, কোথায় স্বাস্থ্যের কথা বলবে, যেটা আমরা বলছি, বিজেপি সেখানে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। এবং এটা তো ঠিক, তৃণমূলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নাম ঈদের স্টেজে গিয়ে ওনার কি বলে কিসের জন্য বলার দরকার ছিল যে এনআরসি আমরা মানবো না, সেটা একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে এই যে এনআরসি সিএ কি নিয়ে উস্কানি দিয়ে দিল, বিজেপি তো ওটাতে ফুয়েল পেয়ে গেল। এবং আপনি বারবার বলছিলেন যে শুভেন্দু অধিকারী ফাউল বলেছে, আমাদের বিন্দু মাত্র ইচ্ছে নেই ওই রকম একটা নর্দমার মানুষের ব্যাপার নিয়ে আজকে সন্ধেটা কাটাতে। রাদার আমরা বলবো যে বলছিল না বিজেপির যিনি আছেন সভ্য প্রতিনিধি, যে 2014 আগে, হ্যাঁ 2014 আগে নাকি সব চীন থেকে আমদানি করা হতো। আমি একটু এই সভ্য প্রতিনিধিকে জিজ্ঞেস করতে চাই, আপনি জানেন আমাদের দেশে এখন ম্যাক্সিমাম রেলের চাকা চীন থেকে আমদানি করতে হচ্ছে? আমাদের দেশে বেঙ্গালোরে
ব্যাঙ্গালোরে যেখানে চাকা প্রস্তুত করা সংস্থা আছে ভারতবর্ষের গভর্নমেন্টের, সেখানকার হাল দেখেছেন? যান সেখানে গিয়ে হিন্দু মুসলিম করুন, পে দিয়ে লাল বানিয়ে দেবে আপনাদের। বেশ, আমি না, না, উত্তরটা দিন, উত্তরটা দিন। উত্তরটা দিন, না, উত্তরটা দিন। একজন আজিজুল দা আছেন তো, দাঁড়ান। আরে বলবেন সুদীপ্ত দা বলবেন, একজন তো বলেননি এখনো, আপনি বলবেন। প্লিজ আমি আজিজুল দার কাছে জানতে চাই। আজিজুল দা, আমি খুব পরিষ্কার বলতে চাইছি, পশ্চিমবঙ্গ কখনো ধর্মের ভিত্তিতে ভোট দেয় না, এটা এর আগেও প্রমাণিত হয়েছে, এবার ভোটে প্রমাণিত হয়েছে। বিজেপির কাছে অস্ত্র আছে, বিরোধীদের কাছে অস্ত্র আছে যে রাজ্যে ভোট হয় না, এটা ঠিক। আমরা নিজেরাও দেখেছি যে বহু ক্ষেত্রে ভোট নিয়ে মানুষের মনেই অসন্তোষ রয়েছে, কোনো রাজনৈতিক দলকে বলার দরকার হয় না, আপনারাও বহুবার বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দ্বিজাতি দত্তের ভিত্তিতে যদি দেশ ভাগ হয়ে থাকে, আমরা কি সেই দেশভাগকে আজ পর্যন্ত সেটাকে বয়ে নিয়ে বেড়াবো? তাহলে আমাদের এত উদারতা, এত আমাদের গোটা দেশের কাছে আমাদের যে মাহাত্ম্য, যে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলি, তাহলে তো বিজেপি পরিষ্কার ঘোষণাই করে দিল যে ভারতবর্ষ হিন্দু দেশ হতে চলেছে আগামী দিনে। আরে বিজেপি মানে দেশ নয় তো। আর বিজেপি যে BJP মানে প্রভোকেশনটা হিন্দুও নয়। যে প্রভোকেশনটা দিচ্ছে, এই যে শুভেন্দু অধিকারী একদম দায়িত্বহীনভাবে যে ডেটাটা দিচ্ছেন যে মুসলমানদের মানে 97টা মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছে, এটা মিথ্যাচার। অর্থাৎ একটা অংশকে প্রভোকেশন দিচ্ছে। আমি 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 পরিসংখ্যান দিয়ে বলছি, এই মিথ ভাঙাটা ভাঙতে হবে, রিয়ালিটি কথা বলতে হবে। দেখো, পশ্চিমবাংলায় 3টি জেলা রয়েছে যেখানে 50% বেশি মুসলিম বাস করে, মুসলিম ভোটার। 70% মুর্শিদাবাদ, 55% মালদা, 50% উত্তর দিনাজপুর। এইখানকার মোট 6টা লোকসভা আসনে দেখো, সেখানে মুসলিম ভোট 55, 45, 60, 40% ভাগাভাগি হয়েছে। কোথায় 97টা মুসলমান তৃণমূলকে ভোট দিল? এই মিথ্যাচার। এবং সুদীপ্ত বাবু বসাও এখানে এই কথা বলছেন, এই মিথ্যাচার করবেন না। তৃণমূল জিতেছে তো ওখানে। জিততে কি হবে? তৃণমূল জিতেছে তো ওখানে। আমি বলছি আপনি তৃণমূল জিতেছে তো ওখানে। আপনি চুপ করুন। জানেন না বলছেন, তৃণমূল জানেন না তো আপনি। তৃণমূল ওখানে জিতেছে তো। আরে জেতা ওখানে আপনারা জিতেছেন নাকি? এটা ভুল হয়ে গেছে ওখানে। একটা ভোট পাননি। আপনার নেতা কি বলেছে? আপনার নেতা কি বলেছে? আপনার নেতা কি বলেছে? আপনার নেতাকে শেখাবেন, শেখাবেন। এক মিনিট, আজিজুল দা, আজকে যদি শুভেন্দু অধিকারী বক্তব্য নিয়ে আলোচনা করতে হয়, তাহলে ফিরাদ হাকিমের বক্তব্যকে কি আপনি সমর্থন করেন? আপনি একজন সংখ্যালঘু হতে পারেন, ফিরাদ হাকিমের বক্তব্যকে কি আপনি সমর্থন করেন? না, শোনো, আপনি আমি কি মনে যে করেন কোনো- ওটাও একটা সেকুলার বার্তা? সৈকত, সেকুলার সৈকত, আমি যে কোনো রকম সাম্প্রদায়িক বিভাজনের তীব্র Exactly. বিরোধী। তীব্র বিরোধী। এই প্রশ্নটা আমি এই জন্য আমি প্রদীপ্তকে বিজেপি করতে পারতাম। বিরোধী। এই প্রশ্নটা আমি এই প্রদীপ্তকে জন্য করতে বিজেপি পারতাম। বিরোধী। কিন্তু করিনি কেন? প্রদীপ্তর নেতা, প্রদীপ্তর হয়তো বাধ্যবাধকতা থাকবে, কিন্তু আপনার থাকার কথা নয়। কিন্তু আপনি একজন সেকুলার মানুষ, আপনি সেকুলার মানুষ, আপনি একজন অ্যানালিস্ট, এই জন্য আপনাকে প্রশ্নটা করলাম। আজকে সময় নেই, অনুষ্ঠান শেষ করব না। আচ্ছা বেশ, আপনার উত্তরটা, আচ্ছা বেশ, উত্তর 30 সেকেন্ড, 30 সেকেন্ড, হ্যাঁ বলুন। বলি, হ্যাঁ, 30 পশ্চিমবঙ্গে আমার 30 সেকেন্ডও চাই। 30 সেকেন্ড, আরে বেশ, দেশের না না আমার না না কি দেশের কি দেশের কি অত্যন্ত সভ্য মানুষ, অত্যন্ত সভ্য মানুষ। নিয়ে অত্যন্ত সভ্য মানুষ। 1937 থেকে বাংলায় এইভাবে ভোট হচ্ছে, এইভাবে ভোট হয়েছে, মুসলিমরা জিতেছে এখানে, সুরাবর্তী জিতেছে, সুরাবর্তী জিতেছে ওখানে, পুলিশ সুরাবর্তী, আরে বাবা, প্লিজ অনুষ্ঠান শেষ করব। প্রদীপ্ত মুখার্জি, সুদীপ্ত গুহ, সন্দীপা চক্রবর্তী, আজিজুল বিশ্বাস, 4 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। কিন্তু শুধু মনে করিয়ে দিতে চাইবো, যে রাম মন্দিরের আবেগ, যে রাম মন্দিরকে নিয়ে বাংলায় প্রচার করে ভোট জেতার চেষ্টা করেছিল বিজেপি বা ভোটে লড়েছিল বিজেপি, সেই রাম মন্দিরেও একাধিক মূর্তি এই বাংলারই একজন মুসলমানের হাত দিয়ে তৈরি করা মূর্তি গিয়েছিল। ফলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, জৈন এই সম্প্রদায়কে আলাদা আলাদা করে বিভাজন করার দরকার নেই, বরং পরিচয় হোক একজন মানুষ ভোট দেয়, মানুষ সরকার নির্বাচন করে, সরকার মানুষের জন্য কাজ করে। আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। নমস্কার।